হাই এভরিওয়ান, দিস ইজ সাব্বার টিকিট। আজকে আমি আছি গাইবান্ধা জেলার বিখ্যাত স্থান বালসিঘাটে। এই বালাসির চরের পাশে বাংলাদেশ এবং ভারতের সীমান্ত রয়েছে। তো আমার পিছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় বালাসির চর, এবং এই বালাসির চরে যে গ্রামটি অবস্থিত সেই গ্রামটিকে বলা হয় রসুলপুর গ্রাম। আমি এখন বর্তমানে কাকাটি তো রসুলপুর গ্রাম, তাই না? রসুলপুর গ্রামে আসছি। হাঁটতে হাঁটতে আমি বালাসি চরের একদম ভেতরে চলে এসেছি। তো এই জায়গায় এখনো পানি ওঠেনি, চতুর্দিকে কিন্তু পানি, শুধু পানি এবং পানি। আর দেখুন যে জায়গাটা কতটা সুন্দর আসলে। এই যে আমার পেছনে ঘোড়া রয়েছে, আর আশেপাশে দু একটা গ্রাম আছে শুধু। আর আমি রসুলপুর গ্রাম থেকে যাচ্ছি অন্য একটা নতুন একটা গ্রামে একজনকে খোঁজে, তার নাম হচ্ছে মরিয়ম। এই যে আমার দুই পাশে যে পিচ্চি দুজনকে দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে গাইবান্ধা জেলার বালাসিঘাটের চরের রসুলপুর গ্রামের দুজন বাসিন্দা। নাকি? তোমার নাম মরিয়ম, তোমার নাম কি? খুকুন। যাই হোক, মরিয়ম ঠিক মতো পড়াশোনা করিও, ভালো করে পড়াশোনা করিও। মরিয়ম এর আগের বার যখন আমি আসছিলাম প্রায় 2 মাস আগে ওর সাথে আমার পরিচয় হয়েছিল। মেয়েটা অনেক ভালো, তো ওর সাথে আমি দেখা করতে যাচ্ছি এবং ওকে আমি সারপ্রাইজড কিছু দেবো। কখনো যদি ঝড় আসে দিয়ে দেব বিশ্বাসে। রসুলপুর গ্রাম থেকে এবার অন্য একটা গ্রামে প্রবেশ করেছি। ভাই, এই গ্রামের নাম কি? এটা রসুলপুর গ্রাম? ওটা মানে পুরোটাই কি রসুলপুর গ্রাম? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি এখানে একজন খোঁজে আসছি, ওর নাম হচ্ছে মরিয়ম, পিচ্চি মরিয়ম। হ্যাঁ, ওই মাথায় বাড়ি। আচ্ছা ঠিক আছে, তো অবশেষে খোঁজ পেয়েছি মরিয়মের। এই মরিয়ম বাসা কোনটা? পিচ্চি মরিয়ম আর ওইদিকে। আচ্ছা, তো দেখি আমরা মরিয়মের খোঁজ পেয়েছি। এই যাও, ওকে গিয়ে ডাক দাও। তো এই পাশ যেমন যাওয়া যাবে না। কোথায়? এই যে এ তো না, এ তো না, আরেকজন আছে তো মরিয়ম। মরিয়ম তো আরেকজন আছে, এটা তো না। আচ্ছা, ওটা ও মানে এ তো মরিয়ম না। মরিয়ম চার মানে এতটুকু হবে। মরিয়ম কি একজনই আছে? তুই এর আগে তার সাথে পরিচয় হয়েছিল, কিন্তু এর আগে 2 মাস আগে যে তুমি আমার আগে কখন দেখছিলা? 2 মাস আগে? না, ও তো না, ও তো আমার ও তো সেই মরিয়ম না। মরিয়ম 2 মাস আগে ভুট্টা কে সে? হ্যাঁ, ওটা কে? 8টা মানুষের ছিল, সেটা বড় কথা না, বাট মরিয়ম হচ্ছে আর একজন। আচ্ছা ঠিক আছে, আমি তো খুঁজে দেখি যে মরিয়ম। মরিয়ম নামে কেউ আছে আপনাদের এখানে? এই পাশে ও না, মানে আর কেউ মরিয়ম? এই যে 2 মাস আগে হচ্ছে আপনাদের এখানে ভুট্টার মানে কাজ করার সময় ওখানে ছিল, ওর সাথে পরিচয় হয়েছিল। মরিয়ম কেউ চিনতে পারতেছে না যে মরিয়ম। আগে হচ্ছে আমি আবার ঘুরতে আসলাম, বুঝছেন? তো সেখানে হচ্ছে ওই যে আমি ঘুরতে ওইরকম আপনাদের এখানে ভুট্টা মারতেছিল ওখানে, তো তখনই হচ্ছে পরিচয়। মরিয়ম একটা মেয়ে আর 8টা ছেলে। তো ওদের সাথে অনেক ভিডিও করছি। তো ওকে বলছি যে পরের বার আসলে তোমার সাথে আমি দেখা করবো। তো ঘুরতে আসি, তো ওকে আমি খুঁজতেছি। ওই পারে তো না, ওই পারে তো কেউ বলতে পারছে না যে মরিয়ম। এখন আমি বললাম আমি কোথায় খুঁজবো? ভাই, সামনে আর কত যাওয়া যাবে? সামনে যাওয়া যাবে তো? কোন জায়গায় সে ভুট্টা মারছিল? ওই যে ওখানে সামনে পশ্চিম পাড়ার লোক। তখন পশ্চিম পাড়ার লোক। হ্যাঁ, মানে আপনার 2 গ্রামের মাঝখানে। ওই গ্রামে জিজ্ঞেস করছি, ওনারা বলছে না এই গ্রামে না, ওই গ্রামে থাকতে পারে। ছোট এই যে পিচ্ছি। না, সে মরিয়ম না। আচ্ছা কাকা, এই পাশে আর কত দেওয়া যাবে? আমি এটা বাটা মানে আপনাদের এরই মধ্যে তো? নদীর ওই পাশে। অবশেষে আমরা মরিয়মের লোকেশনটা পাইছি। কাকা একটু বলেন তো যে মরিয়মের লোকেশনটা কই, যে এই পার থেকে আমি ওই পাশে নামলাম,
এখান থেকে আপনি মেইন রোডে যা নামবেন, নামিয়ে ওখান থেকে বললে হঠাৎ তো আর আমি ওখানে কেরাসিন তেল বিক্রি করে আচ্ছা, ওই জলালের বাড়ি ওখানে নামবো, নামিয়ে ওখানে ময়ূরের বাড়ি কোনটা আচ্ছা, ঠিক এই দেখে দিবে। আমার বাবার নাম গো ওর বাবার নাম হল মসিরুদ্দিন। মসিরুদ্দিন। আচ্ছা ঠিক আছে কাকা, ঠিক আছে কাকা। তাহলে এরকম আর কতগুলো গ্রাম আছে সামনে? অনেক গ্রাম আছে। হ্যাঁ রে কাকা, আপনাদের এখানে তো একটু বৃষ্টি হলেই পানি বেশি জন্য তো আপনারা থাকতে পারেন, এত গ্রাম আছে এখানে। হ্যাঁ রে কাকা, এত কষ্ট আপনারা থাকেন। দেখুন চতুর্পাশে কাকা, এটা কি করদা নদী না? দেখুন এই চরে চতুর্পাশে করদা নদী। একটু বৃষ্টিপাত হলেই দেখুন ভারত থেকে পানি ছাড়ছে, আশেপাশে সব প্রায় প্লাবিত অবস্থা, শুধু এই চরটা বাকি আছে। আর একটু নদী পানি আর একটু বেশি হলেই এটা ডুবে যাবে। তো দেখুন মানুষ আসলে কতটা কষ্ট করে থাকে এখানে। আর আমি হচ্ছে এনারা যে আবাদ পাতি করে ক্ষেত খাবার, সেগুলোর মধ্যে যাচ্ছি, পাট আবাদ করছে এখানে। জানি না যে আদৌ তারা ফসলটা ঘরে তুলতে পারবে কিনা, কত কষ্ট করে তারা এই ফসলগুলো তারা ফলায়। চাচি কেমন আছেন? আপনাদের গ্রামে ঘুরতে আসলাম, প্রসেপুর গ্রামে। ভালোই লাগতেছে চাচি, অসাধারণ, অনেক সুন্দর লাগছে আসলে। আপনারা চতুর্পাশে একটু দেখেন যে কতটা সুন্দর এই বালাসির চরটা। এই পিছিয়ে তুমি পড়াশোনা করো না? তোমার দেখেন স্কুল আছে? ও ফ্রেন্ডশিপ, এটা মানে এটা কিভাবে চলে ফ্রেন্ডশিপটা? সরকারি? কে চালায় এটা ফ্রেন্ডশিপ? পড়াশোনা ঠিক মতো হয়? হয় না? যাক, তাহলে তো আমরা একটু ঘুরে ঘুরে দেখি। দেখুন গাইবান্ধার বালাসি চরে শুধুমাত্র একটি স্কুল রয়েছে, যেটাকে ফ্রেন্ডশিপ স্কুল বলা হয়। এই পুরো বালাসি চরে শুধুমাত্র এই একটি স্কুলকেই দেখা যায়। বালাসি চরে এখানে বাচ্চাদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠিত করা হয়েছে এবং সেই স্কুলে আমরা আসছি, ফ্রেন্ডশিপ প্রাথমিক বিদ্যালয়। এই যে দেখুন গাইবান্ধার বালাসি চর। এই চরের চতুর্পাশে করতো নদী, আর এই চরের মধ্যে সাধারণ শিক্ষার্থীদের জন্য শুধুমাত্র একটা স্কুল রয়েছে, ফ্রেন্ডশিপ প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে মোট 30 জন শিক্ষার্থী আছে এবং মাত্র একজন শিক্ষক রয়েছে, এবং ওই শিক্ষকের বাসা ওই পাশে রয়েছে। তো আমরা পরবর্তীতে ওই শিক্ষকের সাথে কথা বলার চেষ্টা করবো যদি তাকে পাওয়া যায়। তো এই ফ্রেন্ডশিপ প্রাথমিক বিদ্যালয়টা সাপোর্টেড বাই লুক্সেমবার্গ এইড অ্যান্ড ডেভেলপমেন্ট। তো দেখে বোঝা যাচ্ছে যে এটা হয়তো কোনো বিদেশি কোনো সংস্থা আছে। এটা কি কোনো বিদেশি সংস্থা নয়? আচ্ছা, এটা হচ্ছে লুক্সেমবার্গ। আচ্ছা, ওনার বাসা কোথায়? ও আচ্ছা, তো এই স্কুলে যারা শিক্ষার্থী পড়াশোনা করে তাদের মাসিক ফি 10 টাকা করে, তাই না চাচি? আর 20 টাকা করে, মানে কি যেন বললেন? ও আচ্ছা, মানে পড়াশোনা সহ যাবতীয় যত ধরনের খরচ আছে মাসিক 20 টাকা করে প্রত্যেক শিক্ষার্থীকে এখানে দিতে হয়। তো এই বুঝতেই পারছেন যে একটা চরের শিক্ষা ব্যবস্থা কতটা হতে পারে। তারপরেও এখানে আশেপাশে মানুষের কাছ থেকে শুনলাম যে পড়াশোনা মানটা নাকি ভালোই হয়, মোটামুটি ভালোই। যাই হোক, আমার একটা চর, যে চরে কোনো বিদ্যুৎ নেই। চাষি বিদ্যুৎ আছে? বিদ্যুৎ নাই। এরপর ও সোলার আছে, তাই না? সোলার আছে। এরপর দেখুন ভারত পানি ছেড়ে দেওয়ার ফলে এখানকার প্রায় ডুবে যাওয়ার মতো অবস্থা, বাড়ি ঘর একদম অনেক ব্যাপক ক্ষতি হয়েছে। 2 মাস আগে আমি আসলাম, এতটা যখন অবস্থা দেখিনি। তারপরও এসব সাধারণ মানুষের জন্য সরকার থেকে কোনো তহবিল ঘোষণা করা হয়নি বা তাদেরকে সাহায্যের জন্য কোনো গ্রুপকে করা হয়নি। আমি অবাক হয়ে যাচ্ছি, বুঝছেন, যে আপনার এতগুলো মানুষ থাকেন, এই কয়টা গ্রাম আছে, তারপরও মানে আপনার তো অনেক কষ্ট হয়ে যাচ্ছে, অনেক কষ্ট করে থাকা, যে আপনি এখানে কত কষ্ট করে থাকেন বুঝতে পারছেন। যে এই যে একটু পানি বাড়ছে, শুধু বর্ষাকাল তো এখনো আসেনি, দেখেন একটু পানি বাড়ছে, দেখেন একদম পানি প্রায় চলে আসছে, আর একটু পানি বেশি হলে প্রায় ডুবে যাওয়ার মতো অবস্থা। তো বুঝতে পারছেন যে আসলে কতটা খারাপ অবস্থার মধ্যে থাকে। আলহামদুলিল্লাহ আমরা তো ভালো জায়গার মধ্যে আছি। তো বুঝতে পারেন যে আসলে এই লোকগুলো কতটা। এটা হচ্ছে আমাদের গাইবান্ধা জেলার বালাসিঘাট। তো এই আনটোল্ড এই গল্পগুলো কিন্তু আসলে কেউ আমরা বলি না, মানুষের সাথে শেয়ার করি না, কিন্তু এই যে মানুষগুলো আমাদের চোখের সামনে, শহর আমরা মনে করি যে গাইবান্ধা শহর কত ভালো, কিন্তু গাইবান্ধা শহরের মাঝি একটা চর, যে চরের মানুষগুলো কতটা পিছিয়ে আছে সব দিক থেকেই, শিক্ষা, স্বাস্থ্য, সব দিক থেকেই। এই লোকগুলো হচ্ছে প্রায় একটা বলা যায় যে একটা দুর্দশা জীবনযাপন তারা করতেছে, তাদেরকে দেখার মতো কেউ নেই। তারা বছরের পর বছর তাদের গল্পগুলো অজানাই রয়ে গেছে আমাদের অন্তরে। আমি প্রত্যেকেই বলবো যে আপনারা সবাই আসুন, এই জায়গাগুলো ভিজিট করুন, এই মানুষের কষ্টগুলো বোঝার চেষ্টা করুন, তাদের কষ্টগুলো মানুষের সামনে তুলে ধরুন। আশা করা যায় একদিন তাদের জীবন মান অবশ্যই উন্নতি হবে। সেই প্রত্যয় ব্যক্ত করে আমি আপনাদের প্রতি দৃঢ় আহ্বান করি যে আপনারা এই লোকগুলোর পাশে দাঁড়ান। ঘুরতে ঘুরতে অনেক দূর প্রায় চলে এসেছি, শরীরটা একটু অনেক ক্লান্ত লাগতেছে।
আর নদী পানি যেহেতু বেড়ে গেছে, গ্রামে একটু পরেই নদী আবার। তো এখন যদি বর্ষাকালের মৌসুম, পানি বেশি হয়ে গেছে, তাছাড়া আর অনেক দূর যাওয়া যেত। সাইডে বালাসের চর দেখুন। আসলে বালাসি চরে এখানে ওখানে যানবাহনের জন্য এই ঘোড়াগুলো ব্যবহার করা হয়। যে দেখুন ঘোড়া, সেটা ভালো আছেন তো? ওই দেখুন কত সুন্দর ঘোড়া, দেখুন। ঘোড়া কি খেপে আছে নাকি? দেখি ঘোড়ার সাথে কথা বলবা। বাহ, দেখছেন কত সুন্দর ঘোড়া। দেখ, অনেক ভালো লাগছে আসলে। তো দেখি একটু সামনে এগিয়ে যাচ্ছি, পানি বেশি এই জন্য দেখতে পাচ্ছেন চতুর্পাশে গরু ঘাট খাচ্ছে। কত সুন্দর আসলে, দেখুন কত সুন্দর আসলে প্রকৃতিটা, প্রকৃতিটা কত সুন্দর। চাষি রাগ করছেন কেন? চাষি আপনাদের এলাকাটা অনেক সুন্দর। কি চাষি কিছু বললেন? চাষি বুঝলাম না। চাষি না বুঝলে কিভাবে বলবো বলেন? না চাচি, আপনার আসলে অনেক সুন্দর চাচি, আপনার জায়গাগুলো আসলে অনেক সুন্দর। তো পেছনে দেখুন কত সুন্দর নদী। বালাসি চর ঘুরতে ঘুরতে অনেক ক্লান্ত, নদী পাড়ে বসে একটু রেস্ট নিচ্ছি। তো দেখুন বালাসি চরটা কত বিশাল বড়। এই পাশে তো আছি, অনেক দূর ঘুরলাম। এই যে নদীর ওই পাশেও কত দূর, আশ্চর্য হয়ে যায়। হচ্ছে এখানে কোনো সুযোগ সুবিধা বলতে কিছু নেই। যাই হোক, আমি অনেক ক্লান্ত, অনেক ক্ষুধার্ত। দেখি কী খাবার আনছি। দেখ, পানি একটা আনছি, এরপর তিল আনছি, এটা অনেক ভালো লাগে। আর অনেক খাবার টাবার আনছি, তারপর তো এটা একটু খাই। বালাসি চরে এই গল্পগুলো আপনি কোথাও খুঁজে পাবেন না। কোনো মানুষের ঠেকা পড়েনি বা কিছু হয়নি যে আপনার বালাসি চরে এত দূরে এসে কে ভিডিও করে মানুষের এই কষ্টগুলো মানুষের অন্য আমাদের সামনে তুলে ধরবে। দেখুন তো আমার নিজের বাসায় গাইবান্ধা জেলায়, আমি কি জানি যে বালাসি চরের ভেতরে এত কিছু আছে? তো বাইরে থেকে এসে কেন আসবে? আমি আজ পর্যন্ত কোথাও দেখিনি যে বালাসি চরের ভেতরে যে এত কষ্টকর, এত সমস্যা, কেউ বলেনি। না, মূলত সেটা মানবিকতার জন্য গরু। না, আমি আশ্চর্য হয়ে যেতে ভাই, মানে আমরা ডিজিটাল যুগে বসবাস করছি 2025 সালে, তারপরেও নদী পার হলেই ডিজিটাল গাইবান্ধা, ডিজিটাল বাংলাদেশ। নদীর এই পারে মনে হয় যে আপনি আদিমকালে আসেন, এখানে কোনো সুযোগ সুবিধা নেই, কিচ্ছু নাই রে ভাই। উত্তরবঙ্গে ভ্রমণের জন্য যদি কি বলেন যে এটা সবথেকে বেস্ট প্লেস, এটা নিরিবিলি পরিবেশ, বা এর থেকে আপনি পাবেন না। এর থেকে আপনি এত সুন্দর জায়গা, একদম নিরিবিলি পরিবেশ পাবেন না। এতটা সুন্দর জায়গা, নদী, চারপাশে নদী, এত বিশাল খোলামেলা একটা জায়গা, অসাধারণ। গাইবান্ধা জেলার বালাসিঘাটে আমি বর্তমানে অবস্থান করছি, আর ঘুরতে ঘুরতে প্রায় আমাদের চলে এসেছি। তো হঠাৎ করেই এই ছেলেটার সাথে পরিচয়। নাম কি তোমার? হজরত। হজরত, তো হজরত, তোমাদের জীবনকাল কেমন এখানে? একটু জোরে বলবা। কেমন? ভালো না কষ্টকর? কষ্টকর না? অনেক কষ্টকর আসলে এইসব বাচ্চাদের। কিন্তু এই তোমরা কি স্কুলে পড়ো? কোন স্কুলে? ওই যে ফ্রেন্ডশিপ, এখানে। এটা কি প্রাইমারি স্কুল? ভালো পড়ায়? তোমরা সবাই পড়াশোনা করো? তোমাদের যদি কেউ অসুস্থ হয়, আশেপাশে যেমন তো কোনো হাসপাতাল আছে? নেই, গ্রামে চলে, তাই না? মাছ মাংস খাও? কখন দেখো না? এখন খাও না, তাই না? আসলে অত ভয় পাচ্ছে, লজ্জা পাচ্ছে, তাই না? তো হজরতের মতো এরকম যারা শিশুরা আছে, তাদের প্রত্যেকের জীবনে এমনই। তো দেখুন এসব বাচ্চারা, আমাদের বাচ্চারা কি করে? এই বয়সে পড়াশোনা করে, খেলাধুলা করে, কত কাজ করে। আচ্ছা হজরত, তুমি কি করতেছিলে বলো তো? তুমি এত কি করছিলে? গরু চড়াচ্ছিল, তাই না? হ্যাঁ, এটুকু বাচ্চা গরু চড়াচ্ছিল, ও পুরো শরীর ভেজা। তা বুঝতে পারছেন যে আসলে এই গরু চড়া থেকে তাই কতটা কষ্ট করতে হয়েছে। এটুকু বাচ্চা আবার পড়াশোনা করে, স্কুলে যায়, কাজ করে, কত দায়িত্ব তাদের এই বয়সে, কি বলবো আর। আমি একটু কিছু খাওয়া দাওয়া করতেছিলাম। ও তাই শোনো, খাও কিছুটা খাও। তো ওকে আমি এতবার করে বললাম যে কিছু নাও নাও নাও, ও মানে খাবেই না। কি করার? বলো কিছু গল্প চলো, বলো কি বলি তোমার সাথে। একজন টুরিস্ট হিসেবে আমার অনেক ভালো লাগছে এই জন্য, কারণ ঘুরতে আসছি, অনেক ভালো লাগছে এখানে। এই পিচ্ছি, এদিকে আসো, তুমি আসো। আচ্ছা, এই পিচ্ছি আছে, পিচ্ছিকে কী দেওয়া যায় বলো তো? আমি আসলে অনেক কিছু খাবার টাবার নিয়েছি। পিচ্ছির জন্য চকলেট দিই। মরিয়মের জন্য আনছিলাম, কিন্তু মরিয়মটা নেই। নাও চকলেট নাও, খাও। আর কেউ আছে ওখানে? আর কেউ আছে কোনো পিচ্ছি? আচ্ছা ঠিক আছে, আর আচ্ছা আচ্ছা ঠিক আছে, বসো। এই তুমি বসো, বসো, আমরা সবাই মিলে আজকে গল্প। এই পিচ্ছি, তোমরা সবাই আসো। বালাসি চরের মধ্যে আমি বর্তমানে আছি, এবং ঘুরতে ঘুরতে এই বাচ্চাদের সাথে পরিচয় হলো। তো
এই তোমরা কি ঠিক মতো হয়তো খাওয়া দাওয়া করো না, তাই না? দেখুন এদের স্বাস্থ্যের কি অবস্থা। তো আমি ভাবলাম যে একা একই খাওয়া যায়, সবার সাথে খাওয়া দাওয়া ভাগ করে, তাই না? তো আমি কিছু খাবারটা বানছি, সবাইকে ভাগ করে দেবো, ওকে? একদম ঝামেলা করবো না, ওকে? এই সবাইকে এক এক করে দিই, আগে একটা করে দিন। তুমি এক একটা নাও, তুমি এক একটা নাও, আমি সবাইকে দেবো, বুঝছো? কারাকারি করবো না, ওকে? নাও, তুমি নাও। হ্যাঁ, সবাইকে দিচ্ছি, নাও। সবাইকে আবার দিয়ে দেবো ডাবল করে, ওকে? ওকে, তো তুমি তো পাচ্ছ, আচ্ছা ওকে পরে দিচ্ছি, আগে যারা পারে তাদের দেই। তুমি নাও আটটা, খাও। তুমি নাও আটটা, ওকে? এখন দুজন, তুমি নাও একটা, আর তুমি নাও একটা, ওকে? এখন তুমি তো একটা পাবে, তাই না? আর কে পাইনি? তুমি একটা পাচ্ছো, ওকে? তুমি নাও একটা, ওকে? এখন হচ্ছে বাচ্চা কে পড়লো, তুমি আর আমি, তাই না? হ্যাঁ, তুমি একটু নাও, যেহেতু তোমাকে আমি আগে খাওয়াইছি, ওকে? আর লাস্ট হচ্ছে এটা হচ্ছে আমার জন্য, কি ঠিক আছে? আমার একটা কিন্তু পড়াশোনা করবা, তোমাদের অনেক বড় হতে হবে, তোমরা অনেক বড় অফিসার হবা, তোমরা তোমাদের এলাকার উন্নয়ন করবা। তোমরা দেখো, তোমরা এমন একটা জায়গা থাকো, তোমাদের খবর কেউ নেয় না, মানুষ তোমাদের ঘুরেও তাকায় না। তোমরা নিয়ত করো যে তোমরা পড়াশোনা করে অনেক দূর যাবা, যাওয়ার পর অনেক বড় অফিসার হয়ে তোমরা তোমাদের নিজের এলাকার সম্বন্ধে মানুষকে বলবা যে আমি গাইবান্ধা বালাসী চর থেকে আমি আসছি। মারামারি একদম করবো না। আমি ফ্রেন্ডশিপ স্কুলে পড়ি। সব পড়াশোনা করবা, যত ক্লাস তৃতীয়। না মানে তো আর ওরা দেখতে অনেক আমার এত আমার জীবনে যত ভিডিও করছি, যত ঘোরাঘুরি করছি, সব থেকে বেস্ট মোমেন্ট হচ্ছে আমার এটা, যে আমি এই যে ছোট ছোট বাচ্চাদের সাথে একসাথে খেতে পারতেছি, একসাথে ঘুরতে পারছি। আল্লাহ তাআলার কাছে আমার হাজার কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমার জীবন থেকে আর যা কিছু কেড়ে নিক, অন্তত আমি এসব জায়গায় আসতে পারছি, আমি এই যে ছোট ছোট বাচ্চাদের সাথে একসাথে খেতে পারছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন এরকম আর বেশি বেশি মানুষের পাশে যেন আমি দাঁড়াতে পারি, মানুষের জন্য কাজ করতে পারি, আমার কিন্তু অনেক ভালো লাগছে, বুঝছো? আমি একটু গান গাইতেছিলাম, তো ওরা বলতেছে আমার নাকি একটা গান শুনতে চাও। তুমি গান শুনতে চাও? ওকে, ঠিক আছে। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাইতে দিতাম দিতাং দিতাং বলে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, হে তাই তো আইলাম সাগরে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো এলাম সাগরে, হে তাই তো এলাম সাগরে। যাই হোক, কেমন আজকের সময়টা আমরা কেমন এনজয় করলাম বলো তো? ভালো, অনেক ভালো, তাই না? আসলে অসাধারণ একটা জার্নি আমাদের। ওকে, সবাইকে বল টাটা। ও আমার মনে তুমি ছাড়া কিছু নেই আমার মনে। এখন আমরা গাইবান্ধা বালাসী চরে কষ্ট করবো। এই সবাই আসো, কাটতে পাও। ভালো ধরছে। গরমে গামছা নিয়ে এসো, গরমে গামছা নিয়ে এসো, গামছা নিয়ে এসো। না 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 না, এই নিয়ে এসো, নিয়ে এসো। গরমে গামছা নিচে নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো। শীর্ষে নাকি শীর্ষে? ও আর দিন সময় নি, এই কেটে বাড়া দিও, ঠিক আছে? ও শিট, একটু ধুয়ে দিতে হবে। তো
এই দেখুন আমার গামছাটা গরু নিয়ে গেছিল, কি করে এখন ধুইতে হবে। ইয়ার আমি দেখতে যাচ্ছি ওই ধরে সবাই আসো। আমি এম করি আমি গোসল করবো না, কি অবস্থা। গুরু হবে গেঞ্জি, আসো আসো আসো, আবার ধুইতে হবে। এই শিট, মানে গেঞ্জিটা ছেড়ে নি। এই কেউ পারে দাও, এখানে কেউ থাকো। কে থাকবে এখানে, কে থাকবা? ওকে ঠিক আছে, রাখো। ও কি একটা অবস্থা, গামছার পর গেঞ্জি। কি একটা অনুভূতি, একটা অবস্থা। আমার গোসল করা শেষ। So, করতে পারলাম না গুরুর জন্য। Wait for next episode. So, গোসল করা শেষ, এখন কাপড়গুলো চেঞ্জ করতে হবে। ভাবা যায় এভাবে কোন কাপড়টা বলবো দেখি। অনেক ভালো আছে, অনেক। This is hilarious. তোমাদের কেমন লাগছে? ভালো লাগছে না? তো নদীতে গোসল করার যে এতটা সুন্দর যে মুহূর্ত, তারপরে আমরা একটা চরের জায়গায় স্মৃতি থাকবে, অনেক মনে থাকবে, তোমাদেরকে অনেক মনে থাকবে, বুঝছো? সবাই তোমার মনে থাকবে। এখানে অনেক
তারপর কেমন মনে হচ্ছে যে মাথায় পানি আছে। রেডি। তো নতুন একটা জায়গায় আবার শুরু হবে জার্নি, দেখা যাক। আমরা অনেকেই এটা মনে করি যে বালাসী চরটা ছোট্ট একটা জায়গা, যে নদীর চারপাশে ছোট্ট একটা অঞ্চলে এই বালাসী চরটা আছে। কিন্তু বিশ্বাস করুন, আপনি যদি বালাসী চরে ঢোকেন আপনি বুঝতে পারবেন যে আসলে এটা কত বিশাল বড়, মানে ধুধু করা পাথর। এবং আমি আমার বাসায় এই গাইবান্ধায় আমি ভাবতাম যে, এবং আমি এসেছিলাম 2 মাস আগে, যে কয়েকটা মাত্র বাড়ি নিয়ে রসুলপুর গ্রাম, কিন্তু ভেতরে আমি যখন আজকে আসলাম অবাক কাণ্ড। দেখুন, আমি এমনিতেই অনেক দূর চলে আসছি, আর এই যে দেখুন পানি বিষয়ের কারণে মনে হচ্ছে যে এটা নদী, কিন্তু এটা কিন্তু ধুধু করা মাঠ। এবং দেখবেন ওই পাশে আরো অনেক বাড়ি আছে, এভাবে দেখবেন যে আরো অনেক বাড়ি আছে। যেতে যে এটা শেষ সীমানা কোথায় জানেন? এটা শেষ সীমানা বাংলাদেশ এবং ভারতের সীমান্ত। তো বুঝতে পারছেন যে আসলে কতটা, মানে কত বিশাল বড় এই বালাসী চরটা। আর জায়গাটা সত্যিকার অর্থে অনেক অনেক সুন্দর, একটা নিরিবিলি পরিবেশ যদি চান। উত্তরবঙ্গের মধ্যে গাইবান্ধা বালাসী চর অস্থির। যারা হয়তো বাইরে থেকে এসে ঘুরে গেছেন শুধু সামনে দিয়ে, তারা হয়তো অনেকেই ভেতর পরিবেশটা জানে, কিন্তু ভেতর পরিবেশটা অস্থির। ম্যান, দিস ইজ ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। বাহ, কত সুন্দর আসলে। এই বালাসী চরে আসার পর থেকে একটা ক্যামেরাম্যান খুব দরকার ছিল, যে আমার একটা ভিডিও করে দেবে। যাই হোক, এই ছেলেটা আমাকে অনেক সাহায্য করেছে, আমাকে অনেক ভিডিও করেছে। তোমার ধন্যবাদ। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ জিল্লুর রহমান। জিল্লুর রহমান। এর পরের বার যদি আবার আসি তোমার অবশ্যই খোঁজ করো, বুঝছো? তোমাকে ধন্যবাদ। আর চকলেট দিয়েছি, চকলেটটা খাও, ওকে? ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। যাও তাহলে জিল্লু। জিল্লু, ওকে নাও। বাচ্চাদের নদীতে গোসল করা দেখে খুবই ভালো লাগছিল এবং আমিও অনেক আনন্দ উপভোগ করেছিলাম। নদী পাড়ের বাচ্চাদের জীবনযাপন অন্যান্য বাচ্চাদের জীবনযাপন থেকে একদম আলাদা। তারা সারাদিন হাতে ফোন নিয়ে থাকে না, তারা খেলাধুলা করে, তারা পড়াশোনা করে, তারা মাঠে কাজ করে ইত্যাদি। বলা যায় যে তারা একের ভেতর সব। সময়টা অনেক গড়িয়ে যাচ্ছে, একটু পর সন্ধ্যা হয়ে যাবে। তো নৌকা এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। দেখুন, নৌকা এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। নৌকা যখন আসবে তখন আমি বাসায় ফিরতে পারবো, তাছাড়া কোনো উপায় নেই। তো দেখি, আমার ফোনে চার্জও কম, পাশের বাসায় দেখি সৌরবিদ্যুতের মাধ্যমে চার্জ দেওয়া যায় কিনা। অপেক্ষা করতে হবে, যখন নৌকা আসবে ঠিক তখনই। সারি সারিবদ্ধভাবে নদীতে নৌকাগুলো আছে। এই নৌকাগুলোই এই বালাসী চরে মানুষদের বেঁচে থাকার সব থেকে বড় অবলম্বন। এই নৌকাতে করেই তারা তাদের জীবিকা নির্বাহ করে। এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, মাছ ধরা সহ যাবতীয় কাজ এই নৌকার মাধ্যমেই সম্পাদিত হয়। সব থেকে বড় কথা, তারা যেহেতু চরে থাকে, তো এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার প্রয়োজন নেই। নৌকার বিকল্প তাতে কোনো কিছু নেই। কি কি চাচা, ঠিক আছে তো? চাচা ঠিক আছে তো? এই যে দেখুন, চাচা নতুন একটা নৌকা নির্মাণ করতেছে। বছরের পর বছর ধরে এইভাবেই চলতেছে তার জীবন। তার জীবন মানে কোনো উন্নতি নেই। প্রতি বছর এইভাবে বর্ষা হয়, তারা তলিয়ে যায়, তাদের ফসলের ক্ষতি হয়, তাদের বলা যায় যে সার্বিকভাবে তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। আবার যখন বর্ষা মৌসুম পার হয়ে যায়, মোটামুটি একটা স্বাভাবিক পর্যায়ে থাকে, আবার কয়েক মাস পরে সেই অবস্থা। এইভাবেই চলছে, তাদেরকে দেখার মতো আসলে কেউ নেই। এভাবেই চলছে, কি কাকা, তাই না? আসলে এই জায়গায় যদি আসেন, আসলে বুঝতে পারবেন না যে আসলে বাংলাদেশটা কতটা পিছিয়ে আছে। এই বাংলাদেশকে আমরা ডিজিটাল বাংলাদেশ করার জন্য কত গাল গল্প শুনি, কত গাল গল্প বলি।
আমরা স্টারলিংকের কথা এখন বলতেছি, আমাদের দেশটা অনেক উন্নতি হয়ে যাচ্ছে, কিন্তু এই লোকগুলো যারা পিছিয়ে আছে তাদেরকে সঙ্গে না নিয়ে যদি আমরা একদল এগিয়ে যাচ্ছে আরেক দলকে পেছনে ফেলে, এটা কখনোই সম্ভব না। একটা দেশ কখনোই এভাবে উন্নতি করতে পারে না। দেশটা আমাদের তখনই এগিয়ে যাবে যখন আমাদের জীবনযাত্রা মানুষের সাথে এই প্রান্তিক অঞ্চলের মানুষদের জীবনযাত্রা মান উন্নতি হবে। তাই এই প্রান্তিক অঞ্চলের মানুষদের প্রতি সবাই সজাগ দৃষ্টি আকর্ষণ করছি। আমার নানা বাড়িতে বগুড়ায় ঘুরতে গেছিলাম, তো তখন হঠাৎ করে পেপারে পড়ছিলাম যে কোন দেশে যেন এক রানী বালাসী ঘাটে থাকবে কয়েকদিনের জন্য এবং তার জন্য বাসস্থান নির্মাণ করা হচ্ছে। তো তখন আসলে বুঝতে পারি যে বালাসী ঘাট কি, এটা কোন জায়গায়। তো ভাবা যায়, আমার আজকের দিনে একটু আগে মনে হলো আরে এই বালাসী ঘাট তো আমাদের গাইবান্ধায়, আর এখানে রানী এসেছিল। তো এই কাকে জিজ্ঞেস করলাম যে কাকা আপনার মনে আছে তো যে এখানে রানী আসছিল? হ্যাঁ আসছিল। কাকা ওটা কোন জায়গায়? এটা ওই বালাসীঘাট থেকে সামান্য পূর্ব দিকে আছে। মানে এখান থেকে কত দূর হবে? এখান থেকে তার তো মনে করেন 3 কিলো। মানে আরো ওইদিকে সাইডে ভাবা যায় যে হচ্ছে আমাদের বালাসী ঘাটটা আমাদের উত্তরবঙ্গে গাইবান্ধা বালাসী ঘাট কেন বিখ্যাত আমাদের দেখুন। সুইচ গেট ছিল, সেই সুইচ গেটটা বাংলাদেশের মধ্যে মনে করেন আর কি নাম করা ছিল। হ্যাঁ, এটা সুইচ গেট হলো। হ্যাঁ, বুঝছেন না, এরকম বিখ্যাত আছে। হ্যাঁ, তারপর এইভাবে তো মনে করেন যাবজ্জীবন সব করে আসলো। কাকা ওই সুইচ গেটটা কই? সুইচ গেটটা সব নদী গর্ভে চলে গেছে। চলে গেছে? হ্যাঁ। আরে ওটা ওই যে আপনার এই যে 88 সালে বন্যাটা হলো না, হ্যাঁ, তখন তো তোমরা বোধহয় ছোট ছোট আমার জন্মই হয়নি আমাদের। ওই তো জানিস, তখন আর কি চলে গেছে। আচ্ছা আচ্ছা, তারপরে মনে করেন লোকজন সব মনে করেন আপনার ওই যে পশ্চিম দিকে চলে গেল, যা আশ্রয় কেন্দ্র থেকে আশ্রয় নিল। মানে আগে এখানে অনেক মানুষ ছিল, হ্যাঁ। তারপরে ধীরে ধীরে ছিল মনে করেন যে আমাদের সামনে যে চটটা দেখতেছেন, হ্যাঁ, এই যে সামনে চটটা, এই যেটা, হ্যাঁ, এই সামনে চটটা হ্যাঁ, দেখতেছেন পূর্ব দিকে, হ্যাঁ, এটা আরো পূর্ব দিকে মনে করেন আপনার চলে আসছে। আচ্ছা আচ্ছা, আরো পূর্ব দিকে কত মানে ছিল, আর ওর ছিল এটা তো বিশাল বড় চটটা। কিন্তু ওই যে কালো গ্রাম দেখতেছেন যে, হ্যাঁ, হ্যাঁ, শুধু করে একদম ওই যে ওইটা, হ্যাঁ, ওই যে হ্যাঁ, ওই যে ওইদিকে, এটা না, এটা বাদ ওইটা আরো তো বিশাল বড় খুব দেখেন, দেখা যায়, দেখা যায় গাছ। একটা জায়গা আমাকে এত ভালো লাগতেছে যে অসাধারণ একটা প্লেস আসলে এটা আসলে। তো বুঝতে পারলেন যে আসলে আমাদের গাইবান্ধার বালাসী ঘাটটা কতটা বিখ্যাত এবং এটা কতটা একটা সৌগৌরব উজ্জ্বল একটা দৃষ্টান্ত ছিল। বাট সুইচ গেটটা 1988 সালে সুইচ গেটটা নষ্ট হয়ে যাওয়ার ফলে তো সেইভাবে আর চরও তৈরি হয় না। এখানকার মানুষের জীবনে আরো অনেক বিপন্ন হয়ে গেছে, মানুষ আর এখানে এই জায়গায় থাকতে চায় না। বালাসী চরের রসুলপুর গ্রামের মধ্যকার এটি একটি রাস্তা, কতটা সুন্দর, অথচ আর একটু বৃষ্টিপাত হলেই এগুলো সব ডুবে যাবে। ভাগ্যের কি নির্মম পরিহাস, সব ডুবে যাবে। ভাই কি কোনো ব্যবস্থা হবে না চার্জারে? ভাই মানে এলা হয় না, বিদ্যুৎ থাকবে অন্য একটা চার্জার লাগিয়ে লাইগা পরে আপনার এটা দিতে হয়। আমরা জায়গা থেকে আসছি, আমরা একদিন চার্জ দিয়ে 2-3 দিন বন্ধ থাকে, কত টাকা দিই? তার মানে হবে না, তাই না? আচ্ছা ঠিক আছে ভাই। ফোনের চার্জ প্রায় একদম শেষ, একটু পর ফোন বন্ধ হয়ে যাবে। এখানে কোনো চার্জারের ব্যবস্থা করতে পারলাম না, দেখি সামনে যাই রসুলপুর গ্রামে কোনো ব্যবস্থা করা যায় কি না। হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত, নৌকা এখনো পাওয়া যায়নি, খাওয়া দাওয়া প্রায় শেষ। কি খাওয়া দাওয়া করবো বুঝতেছি না। আশেপাশে কোথায় শুয়ে থাকবো, একটা যে ছায়া থাকবে তেমনও নেই। এই মরিচের গাছের নিচে শুয়ে আছি, মনটা চাচ্ছে একটু মরিচ খাই। দেখুন এই যে কত লাল লাল মরিচ, এগুলো খেলে তো আবার পানিও শেষ হয়ে গেছে, পানিও শেষ। অনেক কষ্টকর একটা লাইফ। নৌকোর জন্য অনেকক্ষণ অপেক্ষা করতেছি, সত্যি কথা এটা ছিল আসলে অনেক কষ্টকর একটা। নদীর চরে ছোট্ট একটা পুকুরের মতো যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে এই নদীর চরের মানুষেরা এখানে মাছ চাষ করে। সন্ধ্যের দিকে বালাসী চরের লোকেরা নদীর পাড়ে মাছ ধরতে নামে। দেশীয় বিভিন্ন জালের মাধ্যমে তারা মাছ শিকার করে। নদীর পানি অনেকটা বেড়ে গেছে, এই যে আপনারা দেখুন যে আমি একদম নদীর প্রায় বলা হচ্ছে যে যেখান থেকে পানি গ্রামের মধ্যে ঢুকতেছে, তো আমি সেই প্রান্তে চলে আসছি। তো কাকারা মাছ ধরতেছে, তো এই অবসর সময় কি আর করা, কাকারা মাছ ধরবে, বাচ্চারা খেলবে এখানে ওখানে। তো
বুঝতে পারছেন যে আসলে কতটা সুন্দর একটা মুহূর্ত। আর এখন তো বিকেল গধূলি সময়, এখন তো আরও মুহূর্তগুলো আরও দারুণ হবে। তো আমাকে আসলে অনেক অনেক ভালো লাগছে আসলে। কত সুন্দর। গ্রামগুলো ঘুরে ঘুরে আবারও বাসায় ফিরছি। এই চাচি, আপনাদের কেমন লাগে এই বালসি করে থাকতে, বালসি চরে? ভালো লাগে। বাহ চাচি, চাচি আপনাদের এই গ্রামগুলো বালসি চরে অনেক অনেক ভালো লাগলো ঘুরতে, বুঝছেন? সে আসছে সেই সকালবেলা। চাচি থাকেন, ঘুরে যাচ্ছি, আবার আসবো ইনশাল্লাহ। ঠিক আছে চাচি, ভালো থাকেন। সন্ধে হতে চলল, এবার ফিরছি বাড়ির দিকে। বালাসী চরের রসুলপুর গ্রামটি যেন একদম গল্পের মতো। ঘোড়া ঘাস খাচ্ছে, গরুর গাড়ি, আহ কত সুন্দর। ঘোড়া আয়, আয়, আয়। ও, একটু হলেই লাগতে মতো মতো। আয়, 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 আয়। রাগ করছে মনে হচ্ছে কোনো কারণে। আয় আয় আয়, জানে কিউ। আয়, ও আয়, আয়। ভয় লাগতেছে। ওকে যাই, চলে যাই, সন্ধ্যা হয়ে যাচ্ছে। ওকে, বালাসী চর থেকে এবার ফেরার পালা। এখন নৌকা ধরতে হবে, যে নৌকা আসছে কিনা। সেখানে একটা নৌকা দেখলাম, নৌকা কি আসছে নাকি নৌকা। নৌকার জন্য দাঁড়িয়ে আছি, দেখি কোনো নৌকা পাওয়া যায় কিনা। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটি নৌকার দেখা পেলাম। অবশেষে বালাসী চর ত্যাগ করলাম। নদীর পানি এত বেশি হয়েছে যে কোনো কুল কিনারা খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপরেও এই নদীর বুকে যে নৌকায় আমরা যে আনন্দ পেয়েছি, এটা ছিল অকল্পনীয় এবং অপ্রত্যাশিত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বালাসী চরে ছিলাম। এতটুকু সময়ে যে অভিজ্ঞতা অর্জন করেছি, সত্যিকার অর্থে আমার জীবনের সেরা এক্সপিরিয়েন্স ছিল এটা। অবশেষে তীরে এসে পৌঁছালাম এবং অনেক যাত্রী যারা বালাসী চরে গিয়েছিল তারাও ফিরতে শুরু করলো। এটি একটি ফেরিঘাট। বালাসী চর থেকে ময়মনসিংহে যাওয়ার জন্য এই ফেরিঘাটটি ব্যবহার করা হয়। দিনে 2 বার, সকালে এবং বিকালে ময়মনসিংহ টু বালাসী ফেরি চলাচল করে। ঠিক সন্ধে বালাসী ঘাটে মানুষজন বেশি ভিড় করে এবং এই জন্যই বালাসী ঘাটটা সন্ধ্যের সময় অনেক জাঁকজমকপূর্ণ হয়। সারাদিন গাইবান্ধার বালাসী চরে ঘোরাঘুরির পর আমি এখন নদীর এই পারে পৌঁছেছি। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে এবং নতুন কোনো লাইনকে। সেই সাথে ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।